কাছের দূরের সকল আপু ভাইয়াদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের গল্পের ধরনটা একটু ভিন্ন থাকবে। প্রতিদিনই বিগত গল্পগুলোতে আমি আপনাদের ভূতের গল্প শুনিয়ে এসেছি। আজকে ভূতের গল্প না বলা চললেও গল্পটা খুবই লোমহর্ষক একটা গল্প। কারণ আজকের গল্পটা ঊনবিংশ শতাব্দীর একটা ছেলের গল্প, যে কিনা মেয়ে মানুষকে খুন করত এবং খুনের আগে রেপ করার একটা পর্যায়ে তাদের গা থেকে মাংস কামড়ে তুলে ছিঁড়ে খেয়ে নিয়ে তারপর তাদেরকে খুন করে ফেলত। এরকমই একটা ছেলের ঘটনা বলবো আজকে। আশা করি ঘটনাটা শুনলে সবার আসলে ভালো লাগবে না, কিন্তু আমাদের ঊনবিংশ শতাব্দীতে যে মানুষ এরকমও ছিল, জানতে পেরে নিজেদের চিন্তা ভাবনারও কিছু পরিবর্তন হবে। ছেলেটাকে আসলে সিরিয়াল কিলার বলবো না সাইকো বলবো, সেটা হয়তো গল্প শেষে আপনারাই বলতে পারবেন যে আসলে এই ছেলেটাকে কি নামে আখ্যায়িত করলে ঠিক হবে, বা যেই নাম দুটো বললাম সেই নামে আখ্যায়িত করলে সেটাও কম হবে কি না সেটাও ঠিক বুঝতে পারছি না। যাই হোক, শুরু করে দিচ্ছি। ট্রেড বার্নি ছেলেটার নাম ছিল। জন্ম হয়েছে 24 নভেম্বর 1926 সালে ইউএসএতে। ওর জন্মটা একটু ডিফারেন্ট ছিল। অ্যালানোর লুইস ছিল ওর মায়ের নাম। তো অ্যালানোর লুইস ক্রিশ্চিয়ান ফ্যামিলি বিলং করত। যখন ট্রেড বার্নি অ্যালানোর লুইসের গর্ভে আসলো, তার বয়স ছিল 22 বছর, কিন্তু অ্যালানোর লুইস অবিবাহিত ছিল। তো যেটা হয় স্বাভাবিকত, যে একটা কুমারী মেয়ে যখন মাতৃত্বতা বা গর্ভ ধারণ করে, সমাজে সেটা স্বাভাবিকত মেনে নেয় না। আর ক্রিশ্চিয়ান ফ্যামিলি হওয়াতেও তারা একটু ধার্মিক বলা চলে, যে একটু ধর্মভীরু বেশি ছিল বা সমাজটা খুব মেনটেন করতো। সেসব কারণেই তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে এভাবে কিভাবে হতে পারে, বা সমাজে এখন তাদের কি অবস্থান হবে। এসব ভেবে অ্যালানোর লুইসের, আমি নামটা ছোট করে বলার জন্য লুইস শুধু ব্যবহার করতে চাচ্ছি, লুইসের ফ্যামিলি চাচ্ছিল বাচ্চাটাকে ফেলে দিতে, নষ্ট করে দিতে, মানে তারা রাখতে চাচ্ছিল না। তো তারা বিভিন্ন রকম চেষ্টা করে, হাসপাতালে যায়, বিভিন্ন ওষুধ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা বৃথা হয়ে যায়। কারণ যখন তারা চেষ্টা শুরু করলো বা চেষ্টা করতে গেল, অনেকটা দেরি হয়ে গেছে। সবাই তাদেরকে বলছে, বা যত ডাক্তারের কাছে গেল, যার কাছে গেল, সবাই বলছে যে বাচ্চাটাকে রেখে দিতে। এখন লুইসের ফ্যামিলিও খুব বিব্রত অবস্থার ভেতর পড়ে গেছে, এই বাচ্চা নিয়ে কি করবে। তো বাচ্চা হওয়ার পর লুইসের ফ্যামিলি লুইসকে বাচ্চার বোন বানালো এবং সমাজে বলল যে লুইসের বাবা মা ছেলেটাকে দত্তক এনেছে। তো ঠিক এইভাবে করে লুইস আস্তে আস্তে বড় হচ্ছে। যে ওর আসল মা, তাকে লুইস জানতে পারছে যে এটা তার বোন, আর লুইসের যে আসল নানা নানি হচ্ছে, তাদেরকে জানতে পারছে লুইস যে এটা তাদের বাবা মা। লুইসের মায়ের কাছে আর কোনো উপায় ছিল না লুইসকে, ট্রেড বার্নিকে তার কাছে রাখার। তো এভাবে করেই ট্রেড বার্নি আস্তে আস্তে বড় হচ্ছে। 8 থেকে 9 বছর বয়সে ট্রেড বার্নিকে নিয়ে তার মা ওয়াশিংটনে গেল এবং ট্রেড বার্নিকে ব্যাপারটা বোঝালো যে এটা তার বোন না, লুইস তার মা। এবং ঘটনাটা শোনার পর ট্রেড বার্নি একটু শকড, একটু বিরক্ত,
একটু ঘৃণা তৈরি হয়ে গেল তার ফ্যামিলির উপর, বেসিক্যালি তার মায়ের উপর, লুইসের উপর। 1952 সালে ঠিক সেই সময় ওয়াশিংটনে আসার পর লুইস জনি বার্নিকে বিয়ে করলো। জনি বার্নি হলো হিসেব অনুযায়ী ট্রেড বার্নির বাবা। আর আরেকটু বলে রাখি ঘটনা সুবাদে, ট্রেড বার্নি যখন ছোট থেকে বড় হচ্ছিল তখন ওর নাম ছিল থিওডর। তো ছোট্ট থিওডর যখন আস্তে আস্তে বড় হলো, যখন তার কি বলে যে আপনারা একটা কোথাও ভর্তি করতে হবে বা অ্যাডাল্টনেস যখন চলে আসলো, কোনো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করতে গেলে বাবার নাম লাগবে, মায়ের নাম লাগবে, তো সেই ক্ষেত্রে তখন তার নামটা পরিবর্তন করে ট্রেড রাখা হয় এবং জনি বার্নি তার সেকেন্ড ফাদার হওয়াতে বার্নি পদবিটা নিয়ে নেওয়া হয় ট্রেড বার্নি। তবে ট্রেড বার্নি জনি বার্নি মানে তার সেকেন্ড বাবা, যে তার সাথে অতটা ইউজ টু ছিল না বা তাকে পছন্দ করতো না, মানে বাবা ছেলের সম্পর্কটা ঠিক ওরকম ছিল না, এরকম একটা পর্যায়ে ছিল তাদের সম্পর্ক। তো আরেকটু আগের ঘটনায় গেলে, লুইসের ঘটনায় গেলে, লুইস কারো একটার সাথে, কোনো একজন ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিল, যার ফলাফল স্বরূপ ট্রেড বার্নি। তো ঠিক কার সাথে সম্পর্ক ছিল এটা আসলেই একটু ঘোলাসা। কেউ জানে কোনো লেখকের সাথে তার সম্পর্ক ছিল, অথবা ট্রেড বার্নির বাবার দাদার সাথে সম্পর্ক ছিল। এটা মানে এক্স্যাক্টলি কেউ বলতে পারছেন না ঠিক কার সাথে সম্পর্ক ছিল। তবে ট্রেড বার্নি খুবই চার্মিং ক্যারেক্টারের ছেলে ছিল, দেখতে শুনতে খুব সুন্দর ছিল, ইন্টেলিজেন্ট ছিল, এবং তার এটা একটা গুণ ছিল যে সে কথার মাধ্যমে মানুষকে খুব অল্প সময়ের মধ্যে ইমপ্রেস করে নিতে পারত। তো যেটা হয়, পড়াশোনায় ভালো ছিল, তার কয়েকটা বাজে স্বভাবও ছিল। বাজে স্বভাবগুলো হচ্ছে ছুরি কালেক্ট করা, নাইফ যেটা, আর হচ্ছে উকি মারতো। মানে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কারো বাসার জানালা পড়েছে, সে উকি মারছে, কারো ওয়াশরুমের ছোট ছোট যে জানালাগুলো থাকে সেগুলো পড়েছে, সেখানে উকি মারছে। মানে সে একটু নেকের জিনিসপত্রগুলো বা আজে বাজে জিনিস, যেগুলো আমাদের ভাষায় বা আমাদের র্যান্ডমলি আমরা যেটাকে একটু অ্যাভয়েড করে চলি, কেউ কোনো মহিলা ড্রেস চেঞ্জ করছে ওয়াশরুমে, ফ্রেশ হচ্ছে, সে ওইসব জিনিসগুলো খুবই দেখতো, জানালায় চোখ লাগিয়ে সে দেখতে থাকতো। এই বাজে স্বভাবগুলো তার ছিল। লেখাপড়ায় ভালো ছিল বলে এসব ব্যাপারগুলো কেউ তাকে পাত্তা দিত না। আর ওই যে বললাম, মায়ের সাথে, ফ্যামিলির সাথে সম্পর্কটা ঠিক একটা ভালো ছিল না, যোগাযোগের অর্থে ছিল না বলে তার প্রতি কেয়ার করার কেউ ছিল না। সে ঠিক কোনটা ভুল করছে বা সে যদি কোনোভাবে মিসগাইড হয়ে যাচ্ছে, কেউ তাকে ধরিয়ে দেবার মতো ছিল না যে ট্রেড বার্নি বা ট্রেড, তুমি এটা ভুল করছো, এটা তোমার করা উচিত না। তো যাই হোক, এভাবে ট্রেড বড় হচ্ছে, ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ওয়াশিংটনের একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, সেখানে সে পড়াশোনা করছে। সেখানে তার প্রথম ভালোবাসার সৃষ্টি সেখান থেকেই বলা চলে। ক্যালিফোর্নিয়া থেকে আগত, একই বিশ্ববিদ্যালয়ে পড়তো এক মেয়ে। অবশ্য আমাদের দেশে যেটা বিশ্ববিদ্যালয়, ওদের দেশে সেটাকে স্কুল বলা হতো। তো যাই হোক, ক্যালিফোর্নিয়ায় থাকতো ডায়না নামের একটা মেয়ে। তো একই ইউনিভার্সিটিতে দুইজনই পড়াশোনা করত, একই সাবজেক্টে। তো ডায়না দেখতে লম্বা, ফর্সা, চিকন, সুদর্শনই ছিল বলা চলে। আপার ক্লাস ফ্যামিলি বিলং করতো ডায়না। তো যাই হোক, ট্রেড বার্নির ডায়নাকে দেখে খুব পছন্দ হয়ে যায়। এরপর তাদের পছন্দ হতে হতে আস্তে আস্তে তাদের সম্পর্কটা গড়িয়ে গেল 4 বছরে। কিন্তু ডায়নাও একটা সময় বুঝতে পারলো যে ট্রেড বার্নির সাথে তার যাচ্ছে না, কারণ ডায়না যে ফ্যামিলি, যে ক্লাস বিলং করে, ট্রেড বার্নি সেটা করতে পারে না।
ট্রেড বার্নি অনেক চেষ্টা করে ডায়নাকে গিফট দেবার, ভালো কোথাও খাওয়ানোর। ট্রেড বার্নি অনেক কাজ করেছিল, রেস্টুরেন্টে কাজ করেছিল, হাঁড়ি পাতিল ধুয়েছিল, থালা বাসন পরিষ্কার করেছিল, যে ডায়নাকে ভালো কিছু দেওয়ার জন্য বা ডায়নার সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য, কিন্তু হয়ে উঠতো না। ডায়না যে ক্লাসে বিলং করতো সেই ক্লাসের ছেলে মেয়েরা বা ডায়না আগেও যে রিলেশনগুলো করে এসছে সেখানে তাকে ফ্যান্সি গিফট দেওয়া হতো, ভালো ভালো রেস্তোরাঁয় খাওয়ানো হতো, বিভিন্ন টাইমে সারপ্রাইজ দেওয়া হতো, তাকে বিভিন্ন গিফট দেওয়া হতো, যার কিছুই ট্রেড বার্নি করতে পারতো না। এটা ছিল ডায়নার কথা। ট্রেড বার্নি চেষ্টা করতো, কিন্তু যেটা ডায়না পর্যন্ত মনে হতো না যে আসলেও সে চেষ্টা করেছে। যাই হোক, এভাবে করে ট্রেড বার্নি আর ডায়নার চলে গেল 4টা বছর। একটা সময় পর 4 বছর পার করার পর ডায়না মনে করলো তাদের এই সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত, কারণ তাদের নিজেদের মাঝখানেই ওই ফিলিংসটা আর হচ্ছিল না। ডায়নার সম্পর্কটা আর টেনে নেবার কোনো ইচ্ছেই ছিল না। ট্রেড বার্নি কিন্তু খুবই ইচ্ছুক ছিল ডায়নাকে ধরে রাখার বা ডায়নার সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার। এরপর ডায়না যখন সম্পর্কটা ভেঙে দিল, ট্রেড বার্নি চেষ্টা করেছিল রাখার, সম্ভব হয়নি। তারপর থেকে ট্রেড বার্নির ভেতর পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। ট্রেড বার্নি ফায়ার্ড হয়ে যাওয়া শুরু করে। ঠিক কিরকম ফায়ার, সেটা হচ্ছে সে ঠিক ডায়না দেখতে যেমন ছিল সেম টাইপের মেয়েদের সাথে। ডায়না দেখতে লম্বা ছিল, ফর্সা, চিকন, মাঝখানে সিঁথি করতো, আর কলেজ পড়ুয়া ছিল। তো ট্রেড বার্নিও এখন এমনই করতো, ফর্সা, লম্বা, চিকন, মাঝখানে সিঁথি করা, কলেজ পড়ুয়া মেয়েদের সাথে সে বন্ধুত্ব করত। বন্ধুত্ব করে তাদেরকে রেপ করত। রেপ করার পর তাদের গা থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে ফেলতো এবং লাস্ট মোমেন্টে গিয়ে ট্রফি হিসেবে, মানে বলতে খুব খারাপ লাগছে, ব্যাপারটা খুবই জঘন্য ছিল, প্রতিটা মেয়ের মাথা কেটে নিয়ে আসতো। মাথা কেটে সেটা তার বাসায় রেখে দিত এবং সে যখন ফ্যান্টাসির রাজ্যে হারিয়ে যেত সে সেই মোমেন্টগুলোকে খুব এনজয় করতো, তাদের মাথা দেখে দেখে যে সে সাকসেস হয়েছে। তো এরকম করেই সে তার জীবনের অনেকটা সময় কাটিয়ে দিয়েছে। ঠিক আবার এরকমও হতো, কাউকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে খুব কাউকে বোঝাচ্ছে আমার হাত ভেঙে গেছে, আমার পা ভেঙে গেছে, আমি হাঁটতে পারছি না, আমাকে একটু সাহায্য করুন, আমাকে একটু লিফটে দিয়ে কোথাও নামিয়ে দিয়ে যান। তো এভাবে করেও যারা তাকে সাহায্য করতে আসতো রাস্তায়, তারাও ভিকটিমের শিকার হতো। এর মাঝখানে ট্রেড বার্নি যে কাজটা করেছিল, ডায়নার সাথে রিলেশনের সময় ট্রেড বার্নি একটা জিনিস দেখেছিল যে তার চার্মিংনেসটা খুব ভালো ছিল। মানে সে যদি কাউকে কিছু সাজেস্ট করতো, কাউকে কিছু বলতো, সবাই ইজিলি সেটা অ্যাকসেপ্ট করে নিত। সবার কাছে সে খুব পপুলার হয়ে গিয়েছিল, যে না, ও কিছু বললে আমরা শুনি বা ও আমাদেরকে বোঝাতে পারে খুব ভালো। তো ট্রেড বার্নি এটা দেখে চিন্তা করলো যে কেন না আমি ল নিয়ে পড়ি, আমি তো মানুষকে খুব ভালো বোঝাতে পারছি, আর আমার তো চিন্তা ভাবনাও আছে পলিটিক্যাল ভাবে আগানোর। সো আমি ল নিয়ে পড়ি, আমি যদি আরো নিয়ম কানুন জানতে পারি, মানুষকে আরো বেশি ইনফরমেশন দিতে পারবো, তারা আমার কথা আরো বেশি শুনবে। তো এরকম চিন্তা করতে সময় তখনও ডায়নার সাথে রিলেশনটা চলছিল। তখন বার্নি সিয়েটেল চলে যায়। সিয়েটেল চলে যায়, বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলোতে সে ভর্তি পরীক্ষা দিল ল এর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তার ভালো কোনো বিশ্ববিদ্যালয় হলো না। হলো এমন টাইপের বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো মোটামুটি ভালো। সে এটা নিয়ে একটু বিরক্ত ছিল।
আর এদিকে ডায়নার সাথে রিলেশনটাও ভালো যাচ্ছিল না, সব কিছু নিয়ে একটু বিরক্ত ছিল নিজের উপর, যে আমি এত মেধাবী কিন্তু ভালো কোনো ইউনিভার্সিটিতে আমার চান্স হচ্ছে না। তো সিয়েটেলে সে চলে গেল। সিয়েটেলে চলে গেল, 2 বছর চলছে। সেখানেও সে বিভিন্ন মেয়ের সাথে পরিচয় হতো, এভাবে তাদেরকে ডেকে নিত বা তাদের বাসায় চলে যেত, গিয়ে রেপ করতো এবং প্রাইভেট এরিয়া বলুন মেয়েদের অথবা সিক্রেট এরিয়া থেকে মাংস ছিঁড়ে ফেলতো, কামড়ে কামড়ে মাংস ছিঁড়ে ফেলতো। এবং এমনও হয়েছে রেপ করার পর যখন মেরে ফেলবে গলা টিপে বা খুন করে ফেলবে, মেয়েটা কিন্তু অলরেডি মার্ডার হয়ে যাওয়ার পরেও সে কনফার্ম করার জন্য মাথাটা কেটে ফেলতো। সে কনফার্ম করার জন্য মাথা কেটে ফেলার আগে সে অনেক সময় তাদেরকে গোসল করাতো শ্যাম্পু দিয়ে। আর এত বিশ্রীভাবে প্রতিটা মেয়েকে সে মেরেছে, এত বিশ্রীভাবে রেপ করেছে, মানে ভিকটিমের চেহারা কখনো বোঝা যেত না, মানে কি যে চেহারা ছিল সেটা কেউ আন্দাজ করতে পারতো না। তো সে রেপ করার পর মেয়েদেরকে গোসল করাতো, শ্যাম্পু করাতো, ইভেন এমনও হয়েছে মেকআপ করে সুন্দর করে ফাউন্ডেশন, তারপর প্রাইমার, লিপস্টিক, কাজল, আইলাইনার এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা ছিল তার কাছে একটা ফেসিয়াল স্টেশন, যেটা করলে সে তার একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন হয় যে এটা তো পায়, এটা তো ওর জন্য এটা করা উচিত আমার। তো যাই হোক, পাগলামির হচ্ছে তৃণমূল পর্যায়ে ছিল ট্রেড বার্নির। এরপরে এরকম মার্ডার করতে করতে ওদের দেশে একটা মানে গুঞ্জন শুরু হয়ে গেল যে এরকম মেয়েরা উধাও হয়ে যাচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না, বা ডেড বডিটাও কার ডেড বডি ফাইন্ড আউট করা যাচ্ছে না, এরকম কেন হচ্ছে। তো এইসব কারণে পুলিশের কাছে কিছু লিস্ট চলে যায় যে যাদেরকে আর পাওয়া যাচ্ছে না। আর ডায়না চলে যাবার পর ওর 2 থেকে 3টা গার্লফ্রেন্ডও ছিল, মানে কেউ পার্মানেন্ট ছিল না, বাট একজন গেছে একজন আসছে, ব্যাপারটা এরকম ছিল। তো ওর কিছু গার্লফ্রেন্ডও হয়ে গেছিল, কিন্তু কখনো এরকম হয়নি যে ওর গার্লফ্রেন্ডদের সাথে কখনো এরকম করেনি, বা গার্লফ্রেন্ডের মিস ইউজ বা তাদের জন্য ব্যাড ইন্টেনশন এরকম কিছু কখনো ছিল না। তো যখন এরকম হয়ে গেল যে এরকম মিসিং ডায়েরিগুলো আসছে, মিসিং ডায়েরিটা আসছে পুলিশের কাছে, ওরকম রেগুলারই যেমন পড়ে 2-4টা পড়ছে। তো পড়ার পর লাস্ট একটা কনসার্ট হলো, সেখানে প্রায় 3000 মানুষের সমাগম ছিল। 3000 মানুষ থেকে ট্রেড বার্নি 2টা মেয়েকে, সেখান থেকে ট্রেড বার্নি 4টা মেয়েকে তুলে নিয়ে যায়। যখন এরকম একটা কনসার্ট থেকে, কারণ কনসার্ট কি হয় যে এতগুলো লোক এন্ট্রি নিল, বের হতে সময় কজন বের হলো না বা কিছু, তার ফ্যামিলিরা এসে কমপ্লেইন করে যে এই কনসার্টে গিয়েছে কিন্তু ফ্যামিলির লোকজন আর ব্যাক করেনি। তো এরকম এই কনসার্টটা থেকে পুলিশের টনকটা খুব ভালোভাবে নড়ে যায় যে এত বড় একটা কনসার্ট থেকে তো কখনো মেয়ে হারিয়ে যাওয়া তো কখনো পসিবল হয় না। তো এরপর থেকেই পুলিশ একটা মিসিং ডায়েরি করলো এই ঘটনাটার পরেই। আর যেই মেয়েগুলো হারিয়ে গেল ঠিক ওদের ফ্রেন্ডদের সাথে পুলিশ একটু কথা বলল যে তোমাদেরকে কেউ হেল্প করেছে বা কাউকে সন্দেহ হচ্ছে বা কেউ তোমাদেরকে এসে সাহায্য করেছিল যার জন্য মনে হচ্ছে যে সেই ভিকটিম হতে পারে। তো ট্রেড বার্নির একটা গুণ ছিল, সে যখন ভিকটিমের সাথে পরিচয় হতো তখন সুন্দর করে হাত বাড়িয়ে দিয়ে বলতো, হাই, আই এম ট্রেড বার্নি। তো নিজের পরিচয়টা কতটা কনফিডেন্সের সাথে দিলে এরকম হয় যে নিজের নামটা বলে দিচ্ছি খুব কনফিডেন্সের সাথে, এরকমও তো হতে পারে যে ভিকটিম যদি বেঁচে যায় তাহলে তো আমার জন্য ক্ষতিকর হবে বা কিছু,
বাট সে কনফিডেন্সের সাথে কোনো ফেক নেম বা কিছু ইউজ করতো না, নিজের রিয়েল নামটা বলে দিত যে আমি ট্রেড বার্নি। তো এখন যখন বললো যে তোমাদের কাউকে সন্দেহ হচ্ছে বা কারোর সাথে পরিচয় হয়েছিল কনসার্টে এসে, এর মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠেছে যে হ্যাঁ, আমার ফ্রেন্ড একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল, নাম ছিল ট্রেড বার্নি, এবং ও এসে আমাদেরকে সাহায্য করতে চেয়েছিল। তো পুলিশ যখন নামটা শুনলো ট্রেড বার্নি, পুলিশ এটা ভেবে নিয়েছে যে ও কোনো ফেক নেম ইউজ করছে। কখনো একটা কিলার কিন্তু বা মার্ডারার কখনো রিয়েল নাম ইউজ করে না, এইটা ওনাদের ধারণা এসেছিল, কিন্তু এটা ধারণা হয়নি যে ট্রেড বার্নি এটা ওর রিয়েল নেম। তো যাই হোক, পুলিশ ওই মেয়েকে জিজ্ঞেস করলো, ওর নাম আমরা ধরলাম গল্প বলার স্বার্থে টিউলিপ। টিউলিপকে বললো যে তুমি কি পারবে ওর চেহারাটার বর্ণনা দিতে, তাহলে তোমার বর্ণনা অনুযায়ী আমরা একটা স্কেচ করাবো। টিউলিপ রাজি হয়ে গেল স্কেচটা করানোর জন্য। তো ট্রেড বার্নের হুবহু স্কেচটাই টিউলিপ করেছে, করাতে সক্ষম হয়েছে, এবং করানোর পর এটা পুলিশের কাছে রাখা হলো, এবং পুলিশ ওদের এরিয়াতে মানে সিয়াটেলে যতগুলো থানা ছিল সবাইকে ইনফর্ম করা হলো যে ট্রেড বার্নি ফেক নেমে এরকম কেউ আছে যে মেয়েদেরকে মেরে ফেলছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম বিভিন্ন জায়গায় টেলিকাস্ট দেখে দেখে এলিজাবেথ নামে একজন ফোন করে ক্রেস থেকে, সিএলেরই একটা রাজধানী, সিএলের একটা উপপ্রদেশ বলা চলে, ওখান থেকে ফোন করে। আর সে বলে যে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল এরকমই। তো পুলিশ ব্যাপারটা আমলে নেয়নি, ভেবেছে হয়তো এক্স বয়ফ্রেন্ডকে হয় না একটু শাস্তি দেবার জন্য বা ওর সাথে একটু রিভেঞ্জ নেওয়ার জন্য কিছু করি, তো পুলিশ এটাকে উড়িয়ে দিয়েছে। আর এরকম প্রায় 200-র উপরে ইনফরমেশন চলে আসতে থাকে যে ট্রেড বার্নি সম্বন্ধে, আমি এখানে দেখেছি বা ছেলেটা এরকম ওখান থেকে চলে গেছে। পুলিশের কাছে যখন ইনফরমেশনগুলো আসা শুরু করে তখন ওরা বুঝতে পারে যে এলিজাবেথের কথা ভুল না। আর এর মাঝখান থেকে ট্রেড বার্নিও কিছুটা আন্দাজ করে ফেলে। তখন ও আবার ল স্কুল চেঞ্জ করে ইউটা স্কুলে চলে যায়। ইউটা এটা হচ্ছে আরেকটা রাজধানী ইউএসএর। তো ইউটাতে চলে যায়, ইউটাতে চলে গিয়ে ও ওখানে আবার ল পড়া শুরু করে। ও ভেবেছিল ইউটাতে ওর থেকে মেধাবী কেউ হবে না, ও অনেক জানতা হবে, ও সবার উপর ওয়ান কাইন্ড অফ লাইক চড়ে ঘুরানো, যে আমি সব জানি, আমার কাছে সবাই আসো, মেয়েরা আমার জন্য খুব ক্রেজি হবে, আমি সুদর্শন, সব জানতা। তো ব্যাপারটা এরকম হয়নি। তো এটা নিয়েও হচ্ছে ট্রেড বার্নি একটু বিরক্ত ছিল যে কিছুই হচ্ছে না, যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। তো ট্রেড বার্নি এখানে ইউটাতে একদিন পুলিশ ড্রেস পরা ছিল, তার পরিচয় হয় 18 বছর একটা মেয়ের সাথে। সেদিন পরিচয়টা ঠিক এভাবে ছিল, সে পুলিশ অফিসার একজন, এবং 18 বছর বয়সী মেয়েটাকে বলছে, হ্যালো ম্যাম, আপনার গাড়িটা ছিনতাই করার চেষ্টা করা হচ্ছিল, আমি বুঝতে পারি আপনার গাড়িটাকে সেভ করেছি, আপনাকে এটার জন্য একটা মিসিং ডায়েরি করে একটা জিডি করতে হবে, সেজন্য আপনাকে থানায় আসতে হবে। তো 18 বছর বয়সী মেয়ে তো অত কিছু বোঝে না, বললো যে ও আচ্ছা ঠিক আছে যাব। তো বললো যে ঠিক আছে, তাহলে আপনাকে আমার গাড়িতে করেই যেতে হবে, সরি আপনাকে আপনার গাড়িতে করেই আমরা যাচ্ছি। তো মেয়েটাও রাজি হয়ে গেল, ঠিক আছে। বাট মেয়েটা তো ইউটার ছিল, ইউটার রোডঘাট মোটামুটি তার চেনা ছিল, বয়স হয়তো কম হতে পারে। তো যখন সে দেখছে যে সে থানার রাস্তায় বা পুলিশ অফিসের রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যে গাড়ি চালিয়ে যাচ্ছে, তখনই মেয়েটা বলছে ওয়েট ওয়েট ওয়েট, এটা কোন রাস্তা? এটা তো পুলিশের রাস্তা, থানার রাস্তা হতে পারে না, আপনি আমাকে ভুল কোথাও নিয়ে যাচ্ছেন। তো যখন
এটা বুঝতে পারলো যে ট্রেড বার্নি, যে সে বুঝতে পেরেছে যে সে ট্যাপে পড়ে গেছে, ট্রেড বার্নি তখন হেসে দিয়েছে মুচকি করে। এবং ট্রেড বার্নি যে ভুলটা করেছিল সেটা হচ্ছে সে মেয়েটার হাতে হ্যান্ডকাফ লাগিয়েছিল, বাট ভুলটা একটা জায়গায় হয়ে গেছে, সেটা হচ্ছে এক হাতে দুইবার হ্যান্ডকাফ পরে ফেলেছে। তো হ্যান্ডকাফটা যখন এক হাতে দুইবার হ্যান্ডকাফ হয়ে গেল, তো তখনই মেয়েটা দেখলো যে ওর একটা হাত খালি ছিল। ইভেন তখন গাড়িটা থামানো ছিল। তো মেয়েটা সাহসের সাথে গাড়িটা থেকে লাফ দিয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে ও ছুটে থানায় চলে যায়। থানায় চলে গিয়ে ট্রেড বার্নির এগেনস্টে একটা রিপোর্ট করে। হ্যান্ডকাফটা পুলিশের কাছে জমা ছিল, আর গাড়িটা পথের মধ্যেই ট্রেড বার্নি চেঞ্জ করে ফেলে, কারণ ট্রেড বার্নি বুঝে গিয়েছিল যে এই গাড়ি নিয়ে চলা তার জন্য রিস্ক। ঠিক সেই দিনই সন্ধ্যাবেলায় 17 বছর বয়সী একটা মেয়ের সাথে তার পরিচয় হয় এবং সে ভিকটিমের শিকার হয়। আর সে যেখানে রেপ করেছিল, মানে তার যে প্রসেসিংগুলো হয় আর কি, রেপ করতে সময় সিক্রেট এরিয়া থেকে কামড়ে মাংস তুলে ফেলা, তারপর তার চেহারাটা খুব বাজেভাবে নষ্ট করে দেওয়া, ফিজিক্যালি ডিসেবল করে দেওয়া, এবং কাজ শেষ হয়ে যাওয়ার পর তার মাথাটা কেটে ফেলা। তো সব কাজে সে কমপ্লিট করে ফেলেছে, একটা মিস্টেক করে ফেলেছে। সকালে যে 18 বছর বয়সী মেয়েটার সাথে তার পরিচয় হয়েছিল, সেই হ্যান্ডকাফের চাবিটা রাতে যে ভিকটিমটা ছিল ঠিক তার বডির পাশে পাওয়া গেল। এবং পুলিশ যখন ভিকটিমের বডির পাশ থেকে ওই চাবিটা কালেক্ট করে নিয়ে এসে হ্যান্ডকাফটা খুললো, তখনই পুলিশ বুঝে গেল যে ভিকটিম ট্রেড বার্নি ছিল। কিন্তু ওরা তখনও ট্রেড বার্নির এক্সাক্ট ফেসটা পায়নি, বা ট্রেড বার্নি কে এটা তখন ওরা বুঝতে পারেনি, কিন্তু বুঝেছে এটাই যে একই কিলারের কাজ ছিল এটা। পর পুলিশ যেটা করলো, সিয়াটেল থেকে ইউটা পুলিশের কাছে, মানে দুইটা অফিসে, দুইটা থানার ভেতরে ইনফরমেশন এক্সচেঞ্জ করে নিল যে এই টাইপের ট্রেড বার্নি নামে কাউকে পাওয়া গেলে জানানোর জন্য। এরপর যেটা হলো সেটা হলো ইউটাতে যখন ও থাকছে, ট্রেড বার্নি ও আন্দাজ করতে পেরেছে এখানে ওর সাথে একটা ঘটনা ঘটেছিল। ট্রেড বার্নি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল খুব গাড়িটা স্লো করে। তো স্লো করে যাওয়ার পর পুলিশ বুঝে গেছে যে ট্রেড বার্নির গাড়ির নাম্বার এটা পুলিশ জানতো, কিন্তু পুলিশ ওকে ধরার কোনো কি বলে ইনফরমেশন পাচ্ছিল না, বা উসিলা বাংলা যেটাকে বলে, যে উসিলা পাচ্ছিল না যে ওকে ধরবে, যে এই কারণে তোমাকে ধরা হচ্ছে। তো ট্রাফিক পুলিশ ওর স্লো গাড়িটা মুভমেন্ট দেখে এবং গাড়ির ভিতরে ট্রেড বার্নিকে দেখে ওকে সিগন্যাল দিল থামানোর জন্য। তো গাড়ি থামানোর পর ট্রেড বার্নিকে বলল যে আপনি এভাবে করে গাড়ি চালাচ্ছেন কেন, আমরা আপনার গাড়িটা সন্দেহভাজন মনে করে সার্চ করতে যাচ্ছি। তো যখন গাড়িটা ডোরটা খুলে দেখলো ফ্রন্টের দিকে ড্রাইভিং সিটটা একজনেরই, পাশে যে আরেকটা সিট থেকে ওটা ছিল না, পাশের সিটটা ছিল না। এটা দেখে একটু ট্রাফিক পুলিশের সন্দেহ হলো। এরপর পুলিশ বলল যে আপনার গাড়ির ডিকিটা চেক করবো, মানে অনেকে বলে ব্যাগডালা, তো যাই হোক পেছনের সাইডটা চেক করব। তো চেক করলো, সেখানে একটা মুখোশ পেল আর কিছু তার পাওয়া গেল। তো এখানে ডকুমেন্ট এমন কিছুই নেই যার জন্য ট্রেড বার্নিকে বলা যাবে যে তুমি ভিকটিম। তো সেই জন্য ছেড়ে দিল, পুলিশও কিছু করতে পারলো না। বাট পুলিশ বুঝতে পেরেছে যে এখানে কোনো নমুনা পাবো না আমি। তো ট্রেড বার্নিও তো কম চালাক নয়, ও বুঝতে পেরেছে যে পুলিশ ওকে সন্দেহ করছে, পুলিশ ওকে নজরে রাখছে। ট্রেড বার্নি এক টিনেজারের কাছে গাড়িটা বিক্রি করে দিল। এরপর যখন টিনেজারের কাছে গাড়িটা বিক্রি করে দিল ট্রেড বার্নি, পুলিশ সেটা নিয়ে নিল সেই টিনেজারের কাছ থেকে, নিয়ে গাড়িটার তদন্ত করলো এবং ফ্রন্টের যে সিটটা ছিল
সেই সিটের নিচে অনেকগুলো চুল পাওয়া গেল, এবং চুলগুলো যখন পুলিশ নিয়ে গেল, পুলিশ এগুলো ডিএনএ টেস্ট করালো, এবং পুলিশের কাছে যতগুলো ডেড বডি ছিল তার কিছুটা মানে কয়েকটা ডেড বডির সাথে চুলগুলো ডিএনএ মিলে গেল। যখন চুলগুলো ডিএনএ মিলে গেল তখন পুলিশ ট্রেড বার্নিকে ধরে চালান করে দিল। এরপর চালান করে দেওয়ার পর সে যখন জেলে গেল, ইউটা জেলে, সে জেল থেকে পালিয়ে গেল। সে জেল থেকে পালিয়ে গেল কিভাবে? জাজকে এটা বলল যে এখানে যতগুলো উকিল আছে ওরা আমার জন্য পারফেক্ট না, মানে ওরা আমাকে কিভাবে বাঁচাতে হবে, কিভাবে অপোনেন্টের প্রশ্ন থেকে সেফ করবে বা আমি নির্দোষ এটা বোঝাবে, এটা তারা পারছে না। যেহেতু আমিও একজন লয়ার, সেহেতু আমি চাচ্ছিলাম আমার উকিল আমি নিজে হতে। তো জাজ অনেকক্ষণ চুপ করে থেকে পারমিশন দিয়ে দিল। যে ঠিক আছে তোমার কেসটা তুমি লড়ো। তো তখন বললো যে ঠিক আছে আমার একটু স্টাডি করতে হবে, স্টাডি করার জন্য আমার একটু সময় লাগবে, একটা রুম লাগবে। তো জাজ পারমিশন দিল, ঠিক আছে আদার্স উকিলরা যেরকম প্র্যাকটিস করে স্টাডি করে তুমিও গিয়ে করতে পারো। তো যখন ওনাকে স্পেস দেওয়া হলো, উনি স্টাডি করার নাম নিয়ে রুমে গিয়ে জানালা থেকে লাফ দিয়ে পালিয়ে গেল। তো বাট ওই মোমেন্টে মানে ট্রেড বার্নিকে দেখার জন্য মেয়েদের একটা খুব কিউরিয়াসিটি ছিল, মানে সে যে এত খারাপ কাজ করেছে এটা নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা ছিল না। সবাই দেখে বলতো ও মাই গড এত সুন্দর ছেলে, দেখতে অনেক সুন্দর, আমি ওকে বিয়ে করবো। মানে মেয়েদের পুরো ক্রাশ হয়ে গিয়েছিল। যেদিন ওর হাজিরা থাকতো কোর্টে আসার, সেদিন হচ্ছে কোর্টের সামনে ভিড় পুলিশ সামলাতে পারতো না, এত মেয়ে আসতো শুধু ওকে দেখতে, মানে শুধু ওকে বিয়ে করার জন্য, শুধু ওকে প্রপোজাল দেওয়ার জন্য এরকম। কিন্তু ও যে একটা খারাপ কাজ করছে বা কিছু এরকম কারো কোনো চিন্তা ভাবনা ছিল না। কিভাবে পারে মানুষ, মানে এরকম একটা ছেলের জন্য সবাই ওর কৃতকর্মের জন্য না ভেবে ও যে সুদর্শন, ওর যে বাহ্যিক রূপ সুন্দর, এটা দেখে মেয়েরা পাগল ছিল। তো যাই হোক, এরকম পুলিশেরও বেগ সামলাতে হতো। ওকে যেদিন কোর্টে আনা হতো, ও জেল থেকে বের হওয়ার 6 ঘন্টার ভেতরে পুলিশ ওকে ধরে ফেলে। পুলিশ ওকে ধরে দেন আবার জেলে নিয়ে আসে। তারপর জেলে থাকতেই ও একটা মেয়ের সাথে খুব ভালো একটা রিলেশনে ও চলে যায়। রিলেশনটা করে এভাবে, মানে যে জেলে যেসব পুলিশরা থাকতো ডিউটিরত অবস্থায়, সেখানে এক পুলিশের সাথে অনেক টাকা পয়সা খরচ করতো পুলিশটার পেছনে, যে সাথে মেয়েটার একটা যোগাযোগ হতো, কমিউনিকেশন পুলিশটার মাধ্যমে হতো। ইভেন কমিউনিকেশনটা এতদূর পর্যায়ে পৌঁছে গেছে যে সেই মেয়েটা প্রেগনেন্টও হয়ে গেছিল ডিউ টু বার্নি। ট্রেড বার্নির মাধ্যমে মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল। আর মেয়েটাকে এমনভাবে বোঝানো হয়েছে বার্নি নির্দোষ, বার্নির থেকে বার্নিকে সবাই দোষারোপ করছে, আসলে বার্নি এগুলো কিছুই করে নাই। তো এরকম একটা রাজসাক্ষী হয়ে গেল। রাজসাক্ষী হয়ে যাওয়ার পর সে বললো যে ও আমার হাজবেন্ড ট্রেড বার্নি, ওকে সবাই মিলে আপনারা ফাঁসাতে চাচ্ছেন, ও আসলে অনেক ভালো একটা ছেলে, এভাবে আর কি যেভাবে বলতে হয় বললো। কিন্তু এভিডেন্সগুলোর বিপক্ষে চলে যাওয়ায় কোনো কাজ হয়নি। দেন বার্নিকে জেলে প্রেরণ করা হলো। এবার বার্নি ক্রিসমাসের রাতে জেল থেকে পালিয়ে যায়। জেল থেকে পালিয়ে ফ্লোরিডাতে চলে যায়। সেখানে ফ্লোরিডাতে চলে যাওয়ার পর তখন ও চাচ্ছিল লাইফ স্টাইলটা চেঞ্জ করতে, যেভাবে আমি যা করে এসেছি এটা আসলে লাইফ না, এটা করা উচিত না আমার, আমি আর একটু সিম্পলের মধ্যে চলে যেতে চাই। ও বিভিন্ন জায়গায় ট্রাই করছিল, কিন্তু জেল থেকে পালিয়ে গিয়েছিল। তো ও লুক চেঞ্জ করার পরেও কেন যেন ওর একটা ভয় হয় যে যদি আমাকে লোকজন চিনে ফেলে, যদি এই করে সেই করে। তো এই জন্য ওর জব অ্যাপ্লাই করা বা ইন্টারভিউ ফেস করা ওই সাহসগুলো হয়ে ওঠে না। ও কি শুরু করলো, ও টাকা চুরি করা শুরু করলো, যে ঠিক আছে এভাবে চলছি। কিছুদিন চলার পর
ও চিন্তা করলো এভাবে কি চলা যায় না, এভাবে তো চলা যায় না। আবার সে পুরানো ফর্মে ফিরে গেল। পুরানো ফর্মে ফিরে গিয়ে প্রথম দিনই 4টা মেয়েকে ডিসেবল করে দিল, তাও আবার 15 মিনিটের ভেতরে। একটা ফার্ম হাউসে ঢুকলো, ফার্ম হাউসে ঢুকে 2টা কামরা ছিল, একটা কামরায় 2টা করে মেয়ে ছিল। তো প্রথম কামরার 2টা মেয়েকে একজনকে ও ডিসেবল করে দিয়েছিল, মারতে পারেনি, আর দ্বিতীয় মেয়েটাকে মেরে ফেলে। এর পরের কামরায় গিয়ে 2টা মেয়েকেই ডিসেবল করে দেয়, ধরতে পারেন মার্ডার করতে পারেনি। এরপর যখন প্রথম এরকম হলো যে 15 মিনিটের ভিতর 4টা মেয়ের অবস্থায় সে পুরা যাচ্ছেতে অবস্থা করে ফেলছে, সে 15 মিনিট পর সে চিন্তা করছে এই এরিয়াতে তো আমি থাকতে পারবো না, আমি সামনে কোথাও যাই বা অন্য কোথাও আমি দেখি। যেমন হয় যে আমি ধানমন্ডি এরিয়াতে একটা ক্রাইম করে আমি উত্তরা চলে যেতে চাচ্ছি। তো এরকম হলো যখন ধানমন্ডি এরিয়া থেকে আর কি, মানে 4টা মেয়ে যে ফার্ম হাউস থেকে ভিকটিম হলো, ওই ফার্ম হাউস থেকে পুলিশের কাছে একটা ফোন যায়, এরকম একটা ছেলে এসে আমাদেরকে ডিসেবল করে দিয়ে চলে গেছে, সে অন্য কোথাও যাচ্ছে। এই ইনফরমেশনটা পাওয়ার পর সেই এরিয়ার পুলিশ সব অ্যালার্ট হয়ে গেল, এবং অ্যালার্ট হয়ে গিয়ে নেক্সট যে এরিয়ায় ও আরো 2টা মেয়েকে ভিকটিম করলো, ডিসপোজ করে দিল, ডিসেবল করে দিল, সেখান থেকেও একটা ফোন আসে। ফোনটা করার পর মেয়েটা পুরো ডিসেবল হয়ে গেল, মানে মেয়েটা টোটালি ডেথ হয়ে গেল। তো যখন সেকেন্ড ফোনটা আসে তখন ওর পালাতে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়াতে 2 এরিয়া থেকে পুলিশ গিয়ে ওকে অ্যাটাক করলো। প্রচুর গোলাগুলি হলো। গোলাগুলি একটা পর্যায়ে এরকম হলো আর কি, গোলাগুলি করতে করতে কিছু পুলিশের রিভলভার পড়ে যায়, দেন সেটা পিক করে সেটা দিয়ে তাদের সাথে কিছুক্ষণ ফাইট করে, বাট বেশিক্ষণ সেটা হয়নি, মিনিট 15 সাস্টেইন করলো সিচুয়েশনটা। সাস্টেইন করার পর পুলিশ তাকে ধরতে সক্ষম হলো, এবং ট্রেড বার্নে বারবার বলতেছে যে আমি চাচ্ছিলাম তোরা আমাকে এখানেই শেষ করে দে, আমি চাচ্ছিলাম না জেলে যেতে। তো এরকম বারবার বললো, বারবার বলার পর পুলিশ কোনো উত্তর করলো না, পুলিশ ওকে ধরে নিয়ে চলে গেল। আর ওকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, ওকে যাবজ্জীবনও দেওয়া হয়নি, ওকে পাবলিক প্লেসের ভেতর ইলেকট্রিক শক দিয়ে মারা হয়েছিল। কারণ ওর একটা রিস্ক চান্স ছিল বলা চলে, চান্সটা রেস্কিউ পুলিশের জন্য। ও আবার যে কোনো সময় জেল ভেঙে পালিয়ে যেতে পারে, জেল ভেঙে পালিয়ে চলে গেলে তখন ওকে যে খুঁজে পাওয়া যাবে এর তো কোনো চান্সেস নেই। বাট ওর জন্য ব্যাড লাক হলো, ওভারঅল সবার জন্য গুড লাক ছিল এটাই যে ও যতবারই পালিয়ে গিয়েছে ততবারই ধরা পড়েছে। যদি ও ধরা না পড়তো সেক্ষেত্রে উপরওয়ালাই ভালো জানে যে জিনিসগুলো আরো কত দূর গড়াতে পারতো। যাই হোক, যেদিন ওকে ইলেকট্রিক শক দিয়ে পাবলিক প্লেসে মারা হলো সেদিন ইউএসএ তে ওর একটা সেলিব্রেশনই করা হয়েছে, যে এরকম একটা হিংস্র, মানে একে যদি জানোয়ারের সাথে তুলনা করা হয় তাহলে মনে হয় জানোয়ারের অপমান করা হয়। এরকম একটা ছেলে যাকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলা হলো। তো সেই দিন ওদের দেশে অনেক সুন্দর একটা সেলিব্রেশন, রাস্তায় রাস্তায় অনেক গান হচ্ছিল, সাউন্ড হচ্ছিল, সবাই খুশি উদযাপন করছিল। আর কুমারী মেয়েরা মানে হাফ ছেড়ে বাঁচল যে ওদের দেশে এখন শান্তিতে ঘোরাফেরা করা যাবে, শান্তিতে চলাচল করা যাবে, ওদের ক্ষতি করার জন্য বা ওদের একটা ভয়, একটা ত্রাস নিয়ে ঘোরার কোনো কারণ থাকবে না। আশা করি গল্পটা সবার কাছে ভালো লাগবে না, এই মনে ভালো লাগবে না যে শুনে সবাই আপসেট হবেন বা মানুষ কিরকম বর্বর হয় এরকম একটা কনসেপ্ট হয়ে যাবে। মানে আসলে গল্পটা আমি জানার পরেও আমিও আসলে শক ছিলাম, এবং শেয়ার করার জন্য খুবই অবশ্যই ইচ্ছুক ছিলাম যে সবাই জানুক ব্যাপারটা, যে আসলে মানুষ কতটা মানে নিচু চিন্তা ভাবনা হতে পারে। তার একটাই কারণ ছিল এত কিছু করার, যে ডায়না তাকে ছেড়ে চলে গিয়েছিল। তো ডায়নার মতো যারা থাকবে তাদের সবাইকে শেষ করে দিবে, কিন্তু কেন তার এই কারণ সেটা কেউ বলতে পারে না। কিন্তু তার এই ভাবাদর্শ ছিল
যে ডায়নাকে যখন পাই না অন্য কেউ ভালো থাকুক, অন্য কেউ কারো হোক, এটার কোনো মানে নেই, এটা হতে পারে না। যাই হোক, আশা করি সবাই গল্পটা উপভোগ করবেন এবং পরবর্তী গল্পগুলোর জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।